আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা স্বদেশে ফিরছেন এই ডিসেম্বরের আগেই। এটা আজ এই জুলাইয়ের প্রায় মাঝখানে দাঁড়িয়ে এটার কোনো জল্পনার বিষয় নয়। তিনি বলেছেন ফিরবেন এবং ফিরবেন, আর তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষাও করতে হবে না, এটা দেখে নেবেন। প্রশ্ন উঠছে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু থাকবেন কোথায়? জেলখানায়, নাকি জেলের ভাত বেশি দিন না খাইয়ে ওপরে মানে আল্লাহর কাছে পাঠানোর চেষ্টা করবে বিএনপি সরকার এবং বিএনপির বন্ধু জামাত এনসিপি? তারা ফাঁসিকাট তো তৈরি করেই রাখা। এনসিপি জামাত মুখে বলছে এসব কথা, আর বিএনপি মনে মনে বলছে। তফাৎ এটুকুই। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? শেখ হাসিনা ফিরবেন বলছেন, আর ভারত কি চুপচাপ সেগুলো শুনছে আর দেখছে? একদম নয়। ভারত জঞ্জাল সাফ করতে নেমে পড়ছে খুব শিগগির। খবর পেলাম পাক্কা। না, জঞ্জাল সাফ না বলে রাস্তা সাফ বলা ভালো। দেখুন, যুদ্ধের পরে দেখা যায় যে রাস্তাঘাটে সব মাইন পুঁতে রাখা হয়েছে, বিস্ফোরক রাখা হয়েছে, এমনকি সমুদ্রের নিচেও সেখানেও পর্যন্ত বিস্ফোরক পুঁতে রাখা হয় যাতে জাহাজ না আসতে পারে। তো সেসব বিস্ফোরক, বোমা বা মাইন পুঁতে রাখা আছে শেখ হাসিনার ফেরার পথেও, মাটির নিচে, কারো চোখের আড়ালে। সেসব বিস্ফোরক, মাইন, বোমা তুলে নিষ্ক্রিয় করে দিতে হবে আগে, মানে তাদেরকে খতম করে দিতে হবে। তারপর ফিরবেন শেখ হাসিনা, আর সেই কাজটা করে নিতে হবে এই অক্টোবরের মধ্যেই। আর একটু ভেঙে বলি, মাটির ভেতরে পুঁতে রাখা এইসব বিস্ফোরকের পরিচয় এরা বাংলাদেশি বেশিরভাগই নয়, অন্য রাষ্ট্রের মানুষ। তবে বাংলাদেশে একেবারে নয় তা নয়, পাকিস্তানি বা তুর্কি বা আমেরিকান তারা। হ্যাঁ, আমেরিকানরাও হাসিনার চলার রাস্তায় পুঁতে রাখা মাইন হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের হাসিনা পরবর্তী শাসন তারাই চালিয়েছে বকলমে এবং এখনো চালাচ্ছে। সেটা ছাড়ে, এতে মুখে যতই প্রেম দেখাক না। 24 আগস্টের আগে তারা সক্রিয় ছিল হাসিনার পতন ঘটাবার জন্য, আর এখন তারা সক্রিয়, তারা মানে আমেরিকানরা, বর্তমান জমানাকে বাঁচিয়ে রাখার জন্য। 24 আগে সাফ সাফাইয়ের অনেক কাজ তারা করেছে। আন্তর্জাতিক কূটনীতি যতটা দেখা যায় চোখের সামনে, তার চেয়ে অনেক গুণ লুকিয়ে থাকে চোখের আড়ালে। হিমশৈলের জলের ওপরের ভাগ আর জলের নিচের ভাগ যেমন, অনেকটা তেমনই এই নিচের ভাগে থাকে কাঁটা। সেই কাঁটাগুলো সরাতে হবে, বিস্ফোরক সরাতে হবে, সেই কাজ। যার পোশাকি নাম হচ্ছে কি এই কাঁটা সরানোর? গুপ্ত হত্যা। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়েছে গুপ্ত হত্যা। মানে হাসিনা করেননি, করেছে কারা বলছি। আপনাদের কি মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে একের পর এক রুশ কর্মী, অফিসার, প্রকৌশলীদের টুপ টুপ করে মরে যাওয়ার সেসব কথা? এক আধজন নয়, 2024-22 থেকে 2024-এ হাসিনার ক্ষমতায় থাকা পর্যন্ত 1.5 বছরে এবং তারপরে মোট প্রায় 14 জন রুশ প্রকৌশলী মারা যান। আর মৃত্যুর কারণ কি? স্ট্রোক, সুইসাইড। 26-27 বছরের তরতাজা যুবক সব, আর তাদের মধ্যে কিছু একটু বেশি বয়সেরও আছে, 50, 55, 45 এরকম আছে। তাদের সবার হৃদরোগে মৃত্যু। বাত কুছ হজম নেই হওয়া, তাই না? দেখুন, বাংলাদেশের যমুনা টিভি 6 ফেব্রুয়ারি 2022-এ একটি খবর দিচ্ছে, দেখতে পাচ্ছি গুগল ঘেটে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। কে দিচ্ছে? বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম যমুনা টিভি। কবে? 6 ফেব্রুয়ারি। আর খবরের মধ্যে তারা লিখছে, বলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার 6 ফেব্রুয়ারি 2022 দুপুরে এই ঘটনা ঘটে।
এ নিয়ে গত 8 দিনে, খেয়াল করবেন কথাটা, এ নিয়ে গত 8 দিনে রহস্যজনক কারণে 5 রুশ নাগরিকের মৃত্যু হলো। এসব মৃত্যু কি এমনি এমনি হয়েছে বলে মনে করছেন, নাকি এমনি এমনি এরকম ভাবে কেউ মরে এতগুলো মানুষ একসাথে? হয় না এরকম। এ সবই আন্তর্জাতিক শক্তির চোখের আড়ালের খেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুপ্ত হত্যার খেলা যে শেষ হয়েছে তা নয়। অতি সম্প্রতি এই কদিন আগে 27শে মে বাংলাদেশের এক পত্রিকা, কবে, এই কদিন আগে, 1.5 মাস আগে, 27শে মে বাংলাদেশের এক পত্রিকা সবার দেশ লিখছে, এটাও গুগল ঘেটে পেয়ে গেলাম, রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। এবং সেই খবরে আরো লেখা হচ্ছে, গত 1 মাসে মোট 4 জন রুশ নাগরিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে। সরকারের মুখে কুলুপ। তবে একটু কান পাতলে শোনা যাবে, রাশিয়াকে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করার জন্য পাকিস্তান ও আমেরিকার যৌথ প্ল্যানে মরছে একের পর এক রুশ কর্মী। হাসিনা আমলের শেষ দিকে ওই 2022-এ কয়েকজন মারা গেছিল, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। 24 আগস্টের পর এসব হত্যা ওই রূপপুর নিয়ে ডামাডোলের সময় কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার রূপপুরে পুরো উদ্যমে নতুন করে খুন খারাপি শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর, মানে নতুন করে কাজ শুরু হয়েছে এখন রূপপুরে, তারপরে আবার রুশ নাগরিকদের অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। এই খেলা ভারত, মানে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যে এতদিন বাংলাদেশে সংক্ষেপে, তারাও যে করেনি তা নয়, করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃত্যুর ঘটনাটা। এ তো সেদিনের, কয়েক মাস আগের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন, বাংলাদেশের সেনাবাহিনী আবার খুব বড় ব্যবসা করে, কিন্তু ব্যবসাদার, ওরা যুদ্ধের থেকে ব্যবসাটা করে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনে এই মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু হলো। পরদিন সকালে তার ডেড বডি আবিষ্কার হলো, এবং সেই ডেড বডি খবরটা বাইরে বেরোতেই মার্কিন দূতাবাস একেবারে ছুটে এলো পুলিশ আসার আগে, এবং কোনো রকম ময়না তদন্ত ছাড়াই পুলিশকে দেহ হস্তান্তর করতে বাধ্য করেছিল। শুধু কি তাই, একজন মার্কিন নাগরিক কেন হোটেলের ভেতর মারা যাবেন এবং কেনই বা তার প্রতিটা ব্যক্তিগত জিনিসপত্র তড়িঘড়ি করে ছড়িয়ে নেবে মার্কিন দূতাবাস? এখানে কি কোনো সেন্সিটিভ ডেটা বা তথ্যের আদান প্রদান ছিল? মনে রাখবেন, ওই একজন মাত্র মার্কিন নাগরিকের যে বাংলাদেশের মাটিতে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে তা নয়, মারা গেছে সিআইএর অন্তত আরো 3 জন। সে খবরগুলো চেপে দেয়া হয়েছে। শুধু যে মার্কিন নাগরিকের রহস্য মৃত্যু হয়েছে তা নয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আহমেদ খান, যার বয়স 38, ওই নামের আহমেদ খান নামের এক পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে গত 25 নভেম্বরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। এটা ঢপ, ওই লোক দেখানোর জন্য। একটা টেক্সটাইল মিলে কাজ করতেন, তিনি গুলশানের অভিজাত হোটেলে এসে থাকবেন, এত টাকা মাইনে পেতেন তিনি। তো প্রাথমিক তদন্তে হৃদরোগে মৃত্যুর কথা বলা হলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মৃত্যু নিয়ে নিরাপত্তা মহলে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। এই খবর দিচ্ছে কে? আমরা নই, বাংলাদেশের কালবেলা পত্রিকা। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত ফায়াজ আহমেদ নামের আর এক পাকিস্তানি নাগরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং
চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এই দুটো মৃত্যুর ক্ষেত্রেই মরদেহের কোনো পোস্টমর্টেম হয়নি, পুলিশ কোনো তদন্ত করেনি, আর পোস্টমর্টেম এবং তদন্ত ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে মরদেহ তাদের আত্মীয়ের কাছে, তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। ব্যাপারটা সন্দেহজনক নয় কি? পোস্টমর্টেম হলে জানা যেত এসব মৃত্যু আদৌ স্বাভাবিক নয়, তখন খোঁজ পড়তো কে খুনি, তার কেনই বা খুন, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতো। সে ঝুঁকি নেয়নি দেশের সরকার। শুধু আমেরিকা ও পাকিস্তান বা সিআইএ কিংবা আইএসআই নয়, তুরস্কের সামরিক চরের একাধিক চরের মৃত্যু ঘটেছে সম্প্রতিকালে বাংলাদেশে। এসব খুনের পেছনে কে? আমি জানি না। তবে বাংলাদেশের ভেতর থেকে ওয়াকিবহাল মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে যে সংস্থাটির নাম এর পেছনে, এই মৃত্যুর পেছনে, তার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের সরকারি গোয়েন্দা সংস্থা। এবার অবশ্য এই গুপ্ত ঘাতকের তালিকায় রয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সংস্থা। বাংলাদেশে আশ্রয় নিয়েছে হামাস, এই কথা বলেছেন কয়েকদিন আগে নয়াদিল্লিতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন যে হামাস ইসরায়েলের তাড়া খেয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকতে পারছে না, তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের একটা বড় সংখ্যা এসেছে পাকিস্তান এবং সেখান থেকেও এবং বাংলাদেশে। তো হামাস জঙ্গিদের নিকেশ করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এসেছে এবং হাত মিলিয়েছে রয়ের সঙ্গে। শুনতে পাচ্ছি এই দুই সংস্থা মিলে একটা খতম তালিকা তৈরি করে ফেলেছে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং সেখানে ভারত বিরোধী কাজকর্ম শুরু করছে। তাদের প্ল্যানের মধ্যে আছে শেখ হাসিনা ফিরলে তার ফেরার পথে বিস্ফোরক বা মাইন সেগুলো রেখে দেয়া হবে। এই রাখার ভারটা কাদের উপরে পড়েছে? পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকারও এইসব সংস্থার ওপর, যারা গুপ্ত ঘাতক হিসেবে এখন রয়েছে বাংলাদেশে, এবং তাদের উপরে কাজ আছে শেখ হাসিনাকে খুনের দায়িত্ব। তাদের ব্যবস্থা আগে ভাগেই করে ফেলবে এবং মোসাদ। আর বুঝতে পারছি আমেরিকার নাম, সিআইএর নাম এই তালিকায় আছে জেনে আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। বর্তমান বিশ্বের রাজনীতি এবং কূটনীতি একই সঙ্গে সাপ এবং ব্যাঙের গালে একসঙ্গে চুমু খায়। আর আমেরিকা তো এই একই সাথে সাপের গালে এবং ব্যাঙের গালে চুমু খাওয়ার ব্যাপারে একেবারে বেজোড়, তাদের আমেরিকার কোনো তুলনা নেই, তাই না? এই হিট লিস্টে বাংলাদেশের কেউ কি আছে? আমি আগেই বলেছি পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, তাদের লোক রয়েছে এই হিট লিস্টে এবং মোসাদের। মনে রাখবেন, মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার মনোভাবে বেশ ক্ষুব্ধ এবং নেতানিয়াহু বলেছেন যে তারা একটা স্বাধীন রাষ্ট্র, আমেরিকা যা বলবে সেই ডিকটেট মেনে চলবে না, তারা তাদের নিজেদের স্বার্থ দেখেই চলবে। আর সেজন্যেই রয়ের কাছে এসে জুটেছে এখন মোসাদ। এবং বাংলাদেশের যে এই বিদেশিদের সাথে এই হিট লিস্টে রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং সন্ত্রাসীরা, তাদের জন্য এবং মোসাদের খতম প্রক্রিয়া একযোগে চলবে। কারণ ভারতও মনে করে যে বাংলাদেশের পরিস্থিতির দায় এই মৌলবাদীদের, তাই সেই মৌলবাদী তারা রাজনীতির বাইরে থাকলেও তাদের রাজনীতির সাথে জড়িত জামাত, এনসিপি, আরও যেসব দল আছে মৌলবাদী, তারা, এমনকি বিএনপিও রয়েছে তার মধ্যে। আমি আগেই আপনারা জানেন যে বিএনপি একটা খিচুড়ি পার্টি,
তার মধ্যে সব মতের, সব পথের, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী সবাই রয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান বিএনপিতে। আগামী 4-5 মাস ধরে চলবে এই খতম প্রক্রিয়া, মানে জঞ্জাল পরিষ্কার করা, মাইন তুলে নেওয়া শেখ হাসিনার ফেরার পথ থেকে। শেখ হাসিনা ফিরবেন এটা নিশ্চিত। ফিরবার পরে তাকে তখন কয়েক লক্ষ মানুষের ভিড় থাকবে, কিন্তু শেখ হাসিনা বলবেন মানুষকে শান্ত থাকতে, সরকার তাকে নিয়ে যাবে জেলখানায়। কিন্তু জেলখানায় তিনি থাকবেন, কিন্তু সেখানে কোনো কিছু যাতে না করতে পারে তার জন্যে, সেজন্য কিন্তু ভারত ব্যবস্থা নিচ্ছে। এমনও হতে পারে যে অক্টোবর কিংবা নভেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার আগেই এই বিএনপি সরকার প্রাক্তন হয়ে যাবে, অতীত হয়ে যাবে। সেই জায়গায় এমনও হতে পারে যে ভারতপন্থী অথবা আওয়ামী লীগপন্থী সেনা তারা সেখানটায় অভ্যুত্থান ঘটাবে এবং তারা নিয়ে নেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সুতরাং কিন্তু সেটা তো আছেই, তার আগে শেখ হাসিনা দেশে ফেরার আগে পথঘাটকে মাইন মুক্ত করতে হবে, বিস্ফোরক মুক্ত করতে হবে। আর সে কাজ ভারত ছাড়া আর কে করবে? ৭১-এর পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের 2024-এ এসেছে বলে যে কথা বলা হয় সেটা ভুল। সে স্বাধীনতা আসবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পর কয়েক মাসের মধ্যেই। এখনকার মতো এখানেই শেষ করছি। এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।